হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেরকমটা কথা দিয়েছিলাম, চলে এসেছি আমাদের ফার্স্ট পডকাস্টের এপিসোড নিয়ে। আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে দুজন স্পেশাল গেস্ট। তো আমাদের ফার্স্ট গেস্ট হচ্ছে সাইকোলজিস্ট শ্রেনিক হালদার। আমি ওর ব্যাপারে কিছুই বলবো না, কারণ হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড ফার্স্ট অফ অল। আর ওর সাথে ঘন্টার পর ঘন্টা প্রফেশনাল ডিসকাশনও আমি করেছি। তো ও কি বলবে ওর ব্যাপারে, সেটা কিন্তু তোমরা ওর মুখ থেকে শুনে নাও। তো চলো, আমার ফার্স্ট গেস্ট শ্রেনিক হালদার। Well, thank you so much, Tanya, for having me in your podcast. আমার মনে হয় it's a privilege for me. তোর সঙ্গে অনেক দিনের আলাপ এবং মানে তারপরে আবার এই একসঙ্গে আসাটা মাঝখানে we were not in touch because again দুজনেরই professional commitments ছিল টানা. But I feel that এবারের reconciliationটা is very evidenced, খুব meaningful এবং I'm very happy that we are starting off with this together. And again, I'm really happy that you have me today on the show. Speaking about myself, তুই বলতে বলেছিস তাই বলা। I'm a practicing psychologist. আমি adolescent এবং adult counseling নিয়ে কাজ করছি। I have been the face of Contour also. I have been a eminent speaker in most of the chat shows. Presently, I'm working as a psychologist with an American company. So, আজকের as the interview flows, আজকে we have a very special guest with us. আপনারা সবাই চেনেন, খুব জনপ্রিয় মুখ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার। তো তার সঙ্গে আমরা আড্ডা মারবো, খুব ক্যান্ডেড ডিসকাশন এবং as the interview flows, I think we'll have, we will be able to see the magic that is going to happen. So, আমাদের আজকের যে গেস্ট, আমি বলবো যে we are really happy, we are very elated and at the same time very honored যে আমরা তার সান্নিধ্য আজকে পেয়েছি আমাদের ভিডিওটাতে। She is Margaret Biswas. We know her from a different name. She's an influencer যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বেশ সাড়া ফেলে দিয়েছে। তো when I see her, when I look at her, I see her as an epitome of grace and a warrior. কারণ একা সংসার, এতগুলো ছেলে মেয়ে, আপনারা হয়তো তাদেরকেও দেখেছেন ভিডিওতে, এবং তার সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হওয়ার যাত্রা একসঙ্গে সামলানোটা আমার মনে হয় ইজ আ ভেরি টাস্ক টু ডু। তো সেখানে উই হ্যাভ হার টুডে অ্যান্ড উই আর লিটারালি ভেরি থ্যাঙ্কফুল টু হার যে আমাদের এটার জন্য উনি নিজের খুব বিজি স্কেডিউল থেকে একটু সময় বার করতে পেরেছেন। অ্যান্ড আই ক্যানট ওয়েট টু ইন্ট্রোডিউস হার টু ইউ এজ ওয়েল। So, without a further delay, let's come and let us introduce you to Margaret Biswas. Thank you, Srinik and Tanya, for having me. আর এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য আই এম টোটালি অনার্ড। আমি মার্গারেট বিশ্বাস, আমি একটা ইনফ্লুয়েন্সার। আমার বেসিক্যালি ফেসবুক আর ইনস্টাগ্রামে আমি রেসিপি বানাই, ভিডিওস করি, আর একটা সিম্পল হাউস ওয়াইফ। এগুলো হচ্ছে আমার হবি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আজকে এত বড় একটা অপরচুনিটি পাওয়ার জন্য আই এম লিটারালি ভেরি থ্রিলড। তো আর দেরি না করে আমরা শুরু করি। তো আমাদের প্রথম কোয়েশ্চেন আন্টি তোমার কাছে, যে এই যে সোশ্যাল মিডিয়ায় তোমার যে জার্নি কন্টেন্ট ক্রিয়েশন, সেটা কিভাবে শুরু হলো, বা এর আগে কি তুমি কিছু করছিলে প্রফেশনালি? তো এই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার লাইনে কি করে তুমি এলে, আর তারপর থেকে যে এতদিনের তোমার জার্নি, সেটা কিভাবে তুমি এগোচ্ছো? অ্যাকচুয়ালি পেজ যখন খুলেছিলাম তখন আমি সত্যি ভাবতে পারিনি যে আমি ভাইরাল হব, বিকজ আমার একটা শখ ছিল, আমার প্যাশন হচ্ছে কুকিং, আই লাভ টু কুক। আর বেসিক্যালি আমি বাড়িতে একা থাকি বলে, কারণ আমার হাজবেন্ড মার্চেন্ট নেভিতে থাকেন, উনি দূরে থাকেন, আমার ছেলে জার্নালিস্ট, উনি দিল্লিতে থাকে। তো বেশিরভাগ টাইমে ঘরে আমি একাই থাকি। আর কুকিং যেহেতু করতে খুব ভালোবাসি, একদিন ভাবলাম যে লোকে সবাই ভিডিও করছে, চলো আমিও করি। তো সেইভাবে আমি স্টার্ট করলাম। তারপরে একটা হবি হয়ে গেল, আস্তে আস্তে অনেকজনের সাপোর্ট পেলাম, আমার কয়েকজনের সাপোর্ট নাও পেয়েছি, সেটা অন্য সেগমেন্টও বলা হয়। কিন্তু কি খুব ব্যাপারটা খুব ভালো লাগলো, আর লোকের এত ভালোবাসা, লোকের কাছ থেকেও আমি অনেক কিছু শিখছি, আমিও শেখাতে পারছি। বাস এরকমই। আর যেহেতু হাউস ওয়াইফ বলে কিছু তো কি মানুষকে থাকতে হবে, তো এই হবিটাকেই আমি পার্সিউ করলাম। তো আজকালকার দিনে তো সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশন ভীষণই হিট একটা টপিক। প্রচুর মানুষ এটা করে তাদের ব্রেড বাটার আর্ন করছে, এটা করে তাদের একটা বড় ক্যারিয়ার বিল্ড করছে, বিজনেস গ্রো করছে। তো স্টিল কিন্তু আমাদের সোসাইটিতে কোথাও না কোথাও একটা বায়াসনেস থেকে যায়, একটা স্টিগমা থেকে যায়, যেটা আমরা অনেক ক্ষেত্রেই ফেস করি, বা এটা আমি অনেককে বলতেও শুনেছি যারা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করে। তো যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, বা
কাজ কি করছো, জব কি করছো। তখন যারা কন্টেন্ট ক্রিয়েশন বলে বা ইনফ্লুয়েন্সার বলে বা সোশ্যাল মিডিয়া বলে, তো সেই ক্ষেত্রে কিন্তু উল্টে অনেক সময় কোয়েশ্চেন আসে যে অ্যাকচুয়াল কাজটা কি, মানে প্রফেশনালি কি করো, এটা তো হবি। সেরকম কিছু কি কখনো ফেস করেছো? হ্যাঁ, ফেস তো করেছি। অনেকজন অনেক কথা বলে, কিন্তু অত বেশি শুনলে হবে না। হোয়াট আই থিঙ্ক ইজ, এটা একটা খুব বড় কাজ। বিকজ ইউ সি কনফিডেন্ট, ইট মেক্স ইউ কনফিডেন্ট। তারপরে একটা এডিটিং করা, একটা স্ক্রিপ্ট মাথায় চিন্তা করা, একটা কাজ করা, ক্যামেরা অ্যাঙ্গেলস, এই যে তোমরা এখন যেটা করছো, ইট ইজ টেকিং আ লট অফ টাইম। তারপরে একটা এনার্জি নিচ্ছে, অ্যান্ড ইটস এ রিয়েল জব। হোয়াট আই ফিল, ইটস এ রিয়েল জব। এবার লোকে তো অনেক কিছু বলবে, অত বেশি শুনলে হবে না। যে ফার্স্ট অফ অল, এই যে কন্টেন্ট ক্রিয়েশন যেটা করছো তোমরা বা আমি করছি, ইট মেক্স আস হ্যাপি। এটা হচ্ছে আমাদের প্যাশন একটা। সো আই ডোন্ট থিঙ্ক কে কে কি বললো ওইটা নিয়ে অত মাথা ঘামালে হবে। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। তো আন্টি, তুমি যেরকম এক্ষুনি আমাদেরকে বললে যে ইউ হ্যাভ ফেস বুলিজ আর কি, মানে অনেক জাজমেন্টস ব্যাকস্ল্যাশ ফেস করেছো সোসাইটালি, হয়তো ফ্যামিলির দিক থেকেও করেছো, মানে দিস ইজ অ্যান অ্যাজাম্পশন, বাট আমি মনে করছি যে হয়তো করেছো। বিকজ মানে আমরা যেভাবে দেখে এসেছি, সোশ্যাল কনস্ট্রাক্ট আছে যে মায়ের একটা রোল, ঠিক আছে, যে মায়েরা ভোরবেলা উঠছে এবং উঠে মায়েরা বাড়ির সবার জন্য ব্রেকফাস্ট করছে এবং সারাদিন মায়েরা কাজ করে যাচ্ছে, কাপড় ধুচ্ছে, এই করছে। তার মাঝখানে মা হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েশন করছে আর কি। এটা হয়তো ফ্যামিলির অনেকেও নিতে পারেন। আমার সেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন তোমার কাছে যে তোমার কি মনে হয় তোমার কন্টেন্ট ক্রিয়েশন ঘিরে কখনো কোনো জেন্ডার বায়াসড জাজমেন্ট তুমি পেয়েছো? মানে আমাদের সমাজে তো সেটা হলো আমরা মোটামুটি অবগত। তো সেখানে দাঁড়িয়ে আমরা জানি যে দোষ ছেলেদের খুব একটা হয় না। আমরা ছোটবেলা থেকেও এটা শুনে মানুষ হয়েছে যে এঁটো কাপড়ে কেউ মানে যদি ধরেও ফেলে গিয়ে ঠাকুরের বাসন, আমি মা দাদাদের মুখে শুনেছি যে নতুন ছেলেদের কোনো দোষ হয়। তো সেখানে দাঁড়িয়ে তুমি মানে অ্যাজ এ লেডি, ঠিক আছে, অ্যাজ আ ওমেন, তুমি যে এগিয়ে এসছো এবং তুমি কন্টেন্ট ক্রিয়েশন করছো, তোমার মনে হয় যে এই জেন্ডার এক্সক্লুসিভ কোনো জাজমেন্ট তুমি পেয়েছো তোমার এই কন্টেন্ট ক্রিয়েশন টেনিয়রে? যদি সেটা একটু শেয়ার করো। আমি নিশ্চয়ই পেয়েছি। তার কারণ হচ্ছে, আমার তো এখন বেশ বয়স হয়েছে। তো আমাকে অনেকজন বলছে যে এই বয়সে তুমি এইসব করছো কেন, ভিডিও বানিও না, কিছু করো না। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা মা খাবার বানাতে পারবে, সকালে ব্রেকফাস্ট বানাতে পারবে, কাপড় কাচতে পারবে, ফ্যামিলি দেখতে পারবে, সে ভিডিও কেন বানাতে পারবে না? কিন্তু প্রবলেম কি আছে? আমরা এটাই প্রশ্ন। একটা মেয়ে তো সবকিছুই করতে পারে, তো এই তো প্রবলেমটা কি আছে? আর সেটাই আমি পার্সিভ করছি, বিকজ আই লাভ ডুইং দিস থিং। মোর ওভার, এইটা না যে আমি কোন রকম রেসপন্সিবিলিটি আমি নেগলেক্ট করে তারপরে করেছি, সেটা বাজে। সেটা আমি করিনি। আমি আমার রেসপন্সিবিলিটি গুলো পড়ে তোড়ে তারপরে আমার একটা হবি টাইম নিজের জন্য আমি একটা বার করি। এটা ইটস মি টাইম। এই মি টাইমের মধ্যে আমি বসে আমার হবিকে পারসিউ করি, আমি ভিডিও বানাই, রান্না বানাই, সেগুলো তারপরে প্রেজেন্ট করি। আই থিঙ্ক এটা খুব ভালো একটা জিনিস। আর লোকে তো বলবে, লোকে অনেক কিছু বলবে, তো কত মাথা ঘামাতে হবে না। আমরা যেটা অনেক আগের থেকে দেখে আসছি, আমাদের মা কাকিমাদের সময় থেকেও শুনেছি, মানে যারা হাউস ওয়াইফ হয় তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম কমেন্ট আসে, হয়তো বাড়ির লোকেরাই করে বা রিলেটিভসরাও করে, যে এটা শুধু তো হাউস ওয়াইফ, কি আর এমন করছো, সারাদিনে আর কি এমন কাজ থাকে। তো এই বিষয়টাকে খুব ছোট করে দেখা হয়। আর এখন যত আমরা গ্রো করছি, মেয়েরা জব করছে, আরো এগিয়ে যাচ্ছে, তো সেই সময় দাঁড়িয়ে তো এই বিষয়টা আরো ছোট হয়ে যাচ্ছে। এখন মানে কোথাও না কোথাও কিন্তু হাউস ওয়াইফদের আরো ডিমোটিভেট করা হয় বা কি বলবো, অসম্মান করা হয় আমার কোথাও না কোথাও মনে হয়। তো এরকম কি কিছু কখনো তুমি ফেস করছো বা এই বিষয়ে তোমার কি পার্সপেক্টিভ? দেখো, একটা ছোট্ট করে বলছি, একটা আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমাদের যখন বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড আর আমার, তখন আমি সিটি ব্যাংক মুম্বাইতে জব করতাম। আমার হাজবেন্ড মার্চেন্ট নেভি ক্যাপ্টেন এখন, কিন্তু তখন তিনি ক্যাডেটের এ করতেন, মানে কোর্স করতেন, মানে হি ওয়াজ জবলেস। তো আমার স্ট্রাগলটাও দেখেছেন, যে সকালে উঠে মানে ভোরবেলা অফিসে যাওয়া আমার ভালো লাগতো না। আমাকে অনেক এনকারেজ করেছে, অনেক সাথ দিয়েছে, নিজেই আমাকে বাস স্ট্যান্ডে ছাড়তে যেত, নিজেই পিক আপ করতে যেত, তারপরে অনেক হেল্প করেছে। আর আমাকে একদিনও প্রমিস করেছিল যে देखो जिस दिन मैं जॉब करूंगा, अब मैं तुमको रानी की तरह रखूंगा। आई विल कीप यू द डे आई विल स्टार्ट वर्किंग, आई विल कीप यू एज अ क्वीन। হি ফুলফিলড হিজ প্রমিস টু মি। আমি তারপরে কলকাতায় শিফট করলাম, কেন আমার হাজবেন্ডের জব কলকাতায় লাগলো। নাম
আমাকে বললো যে ইউ টেক রেস্ট, মানে তোমাকে জব করতে হবে না, তুমি হাউস ওয়াইফ হও। তারপর আমি হাউস ওয়াইফ হলাম, কিন্তু হাউস ওয়াইফ ইজ অলসো বিগ জব। তোমাকে ঘর সামলানো একটা, মানে যাকে বলে না হোম মিনিস্ট্রি সামলানো মুখের কথা না। তোমাকে বাইরের কাজও দেখতে হবে, ঘরের কাজও দেখতে হবে, ইলেকট্রিসিটি বিলও পে করতে হবে, চিন্তা করে বাজেটিংও করতে হবে, সেগুলোর জন্যও তো একটা স্কিল থাকা দরকার। হাউস ওয়াইফ, আমি তো মনে করি হাউস ওয়াইফ ভীষণ ভালো একটা জব, সেইটাই ছাড়। Auntie, I think whatever you say right now is beautiful. মানে আপনি যেভাবে বললেন যে the time you people started off with the relationship, তখন he was unemployed. তো আমার মনে হয় যে সেই মুহূর্তে দাঁড়িয়ে এবং আজকে দাঁড়িয়ে এই আনসার্টেনিটিটার জন্য হয়তো অনেক রিলেশনশিপ পূর্ণতা পায় না। মানে আমরা খুব সেলিব্রেটেড একটা গানও শুনি, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা এবং তুমি এবারে বিয়েটা ভাঙতে পারো। তো সেখানে দাঁড়িয়ে বুঝে নিতে হয় যে ওই প্রেমটাও পূর্ণতা পায়নি, কারণ সেই মুহূর্তে যে বেলাকে ফোন করছে তার কাছে চাকরি ছিল না। তো এই যে তারপরে আপনি বললেন যে হি কেপ্ট হিজ প্রমিস, হি কেম ব্যাক, আর আজকে আপনি নাই। তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকে যখন এই কাজ করছি সোশ্যাল মানে সোসাইটাল এই স্টিগমা গুলোর সঙ্গে, আমরা দেখি যে অনেক মেয়েদেরও এই প্রবণতা থাকে যারা হয়তো খুব সহজে ভালোবাসতে পারে যে মেয়ে, তো তারা এই ভালোবাসার চক্করে হয়তো অনেককে বিশ্বাস করে এবং পরে কোনো না কোনো ভাবে প্রতারিত হয়। তো মানে এফেক্ট অন তোমার প্রচুর ফ্যান্স আছে যারা মানে ভ্যারাইটির এজ গ্রুপ থেকে আসে। তো এফেক্ট অন ইউ হ্যাড এ মেসেজ টু গিভ দ্য ইয়াং গার্লস হু ফল ইন লাভ ভেরি ইজিলি, সেটা কি নাও তুমি সেটা একটু আমাকে বলো। দেখো, এটা বলার আগে একটা জিনিস বলছি, আমরা যখন বিয়ে করেছিলাম না, আমাদের সবকিছু এগেনস্টে ছিল। আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছে, ইন্টার রিলিজিয়ন ম্যারেজ হয়েছে, ইভেন কি আমার হাজবেন্ড আমার থেকে 1.5 বছরের ছোট। আমাদের বাড়িতে, ফ্যামিলিতে, ইভেন কি আশেপাশে যারা ছিল তারা কিন্তু কেউ মেনে নেয়নি। আর আজ এই বছরে আমাদের 30 ইয়ার্স অফ ম্যারেজ হবে, ঠিক আছে। আর আমরা ফার্স্টে, যেটা খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে ছেলে মেয়েদের বলছি, যে ফার্স্ট নো আ পারসন, বন্ধু হও, একে অপরকে ভালো করে চেনো। কেন দেখো, ভালোবাসা তো খুব ইজিলি হয়ে যাবে তোমার, ঠিক আছে। তারপরে হার্ট ব্রেকটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার, ভীষণ কষ্টের ব্যাপার। হ্যাঁ, আমি তো যেটা মনে করি, যেটা আমি সবাইকে অ্যাডভাইস করি, ফার্স্ট বি ফ্রেন্ডস, নো দ্য পারসন, টেক টাইম। কেন দেখো, সারা বছর কাঁদার থেকে 3-4 দিন কাঁদা অনেক ভালো, তারপরে রিকভার করে যাবে। এই যে বিয়ে করলে তারপরে যে আজকাল যে এত কিছু ভায়োলেন্স হচ্ছে, এত কিছু কাণ্ড হচ্ছে রিসেন্ট নিউজে, এইগুলো অ্যাভয়েড করার জন্য আই থিঙ্ক হচ্ছে যে তোমাকে একটা মানুষকে ভালো করে জানতে হবে, ওর পছন্দ অপছন্দ, তারপরে কম্প্যাটেবিলিটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে তোমার ট্রাস্ট। কারণ অনেক জায়গায় আমি লক্ষ্য করেছি না যে ট্রাস্টের ব্যাপারটা নিয়ে ঝামেলা হয়, এই অপরকে চিট করছে, ও অপরকে চিট করছে। এইগুলোকে না, যখনই তুমি মানুষটাকে জানবে, মানুষের সঙ্গে থাকবে, টাইম স্পেন্ড করবে, তখন তুমি কিন্তু ক্যারেক্টারটাকে বুঝতে পারবে, অ্যানালাইজ করতে পারবে। সেই অনুযায়ী তুমি স্টেপ নিও, তারপরে তো সবকিছু মানে ভগবানের আশীর্বাদ আর লাখের ব্যাপার একটা, এইটাই। এই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে। তো এই ক্ষেত্রে একটা টার্ম কিন্তু ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে ইন্টারনেট বুলিং। আর তার সাথে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার্স, সেটা যারা শুরু করছে তারা হোক বা এস্টাবলিশ প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার্সরাও প্রচুর হেট কমেন্টস এর শিকার হয়। তো এই ইন্টারনেট বুলিং বা হেট কমেন্টস এর এই পুরো সেগমেন্টটা সম্পর্কে একটু যদি তুমি তো আমার মনে হয় বুলিং ব্যাপারটার সাথে আমরা সবাই কোনো না কোনো ভাবে অবগত। ইন্টারনেট বুলিংটা হয়তো খুব ইন্টারনেট এক্সক্লুসিভ একটা টার্ম, এবং হয়তো আমরা এই মানে বিশেষণটা শুনছি ইন্টারনেটের মানে এই পূর্ণতাটা পাওয়ার পরে। মানে এখন ইন্টারনেটটা মানে আমরা ইন্টারনেট ছাড়া ভাবতেই পারছি না। তো সেখানে দাঁড়িয়ে ইন্টারনেট বুলিংটা খুব এক্সক্লুসিভ একটা ব্যাপার, বাট আই থিঙ্ক বুলিং ইজ সামথিং দ্যাট উই অল হ্যাভ গ্রোন টু। ছোটবেলা থেকে পাড়ার ওই ছেলেটা যে আসলে সবার মায়েরা বলতো যে এই ও থাকলে যাবি না, তো উই নো, আমরা চিনি তাদের মুখগুলো, আমাদের খুব চেনা এবং হয়তো আশপাশেই ঘোরে। আবার তোর কোয়েশ্চেনটার প্রেক্ষায় যেটা আমার স্পেশালি বলার, মানে আমি একটু বুলিং এর পার্সপেক্টিভটা নিয়ে তোকে বলতে চাই, তাহলে দ্যাট ইজ, আমার মনে হয় তো এই বুলিং এর একটা খুব কন্ডিশনড, মানে খুব অ্যাসোসিয়েটেড একটা ব্যাপার হলো বিং অ্যানোনিমাস। আমি বুলি করব, বাট আমি আমার পরিচিতি দেব না। আমি যেমন মার্গারেট আন্টির কন্টেন্ট তো আমি রেগুলার ওয়াচ করি, ঠিক আছে, আমি রেগুলার অবজার্ভার। তো আমি এই ব্যাপারটা দেখেছি, দেয়ার মেনি পিপল যারা দে উইল হাইড
they will hide behind a name, behind a camouflage, এবং সেখান থেকে তারা বলতে থাকে, ঠিক আছে, হিট কমেন্টস দেওয়া, হ্যান ত্যান। তো এইটা একটা বিশাল বড় ব্যাপার যে আমি আমার মতো করে, বা এই যে আমরা দেখছি আমাদের আশেপাশে অনেক কিছু ভুল হচ্ছে, আর মানে আমার মনে হয় এই সূত্রে বলে দেওয়া রাখাটাও বেটার যে আমরা আরজি কর ভুলিনি এখনো পর্যন্ত। তো সেখানে দাঁড়িয়ে যখন আরজি কর বা এরকম কোনো সামাজিক ভাবে তাৎপর্যপূর্ণ জিনিসের প্রতিবাদ হয় বা লোকেরা তার প্রতি তৎপর হয়ে নিজের ওপিনিয়ন দেয়, তখন কিন্তু লোকেদের লুকিয়ে থাকার প্রবণতা থাকে না, কারণ তারা জানে যে তারা যেটার বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়েছে সেটা খুব যুক্তিযুক্ত। কিন্তু ইন্টারনেট বুলিং এর ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি যে এই নিজেকে লুকিয়ে রাখবো, নিজের গোপনীয়তা বজায় রাখাটা চলে আসে, কারণ তারা নিজেরাও জানে যে আমার এই কমেন্টটা বাড়তি একটা কমেন্ট, এটা না হলেও হতো। আরেকটা কথা, মানে এটা দিস ইজ মি অ্যাডিং অ্যানাদার অ্যাঙ্গেল টু দ্য পার্সপেক্টিভ অফ আ বুলি। আমার মনে হয় এই বুলিজরা নিজেরাও দে লিড আ ভেরি মিজারেবল লাইফ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে নিজেদেরকে কোনোভাবে লাইমলাইটে আনার একটা খুব মানে ম্যালিশিয়াস অ্যাটেম্প্ট। মানে আচ্ছা উনি ফেমাস, তাহলে ওনার কমেন্ট সেকশনে গিয়ে আমি একটা কমেন্ট করলে লোকেরা আমাকে একটু অ্যাটেনশন দেবে। তো আমার মনে হয় এটা একটা ল্যাক অফ অ্যাটেনশন থেকেও আসে, এবং আই থিঙ্ক সেটা আমাদের আরেকটু ডিপ একটা ডিসক্লোজার দিকে দরজা খুলে দিচ্ছে যে পেরেন্টাল আপব্রিঙ্গিং কেমন ছিল, চাইল্ডহুড ট্রমাস কি আছে। তো আমার মনে হয় দিস ইজ অ্যান অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, আদারওয়াইজ সামথিং দ্যাট ইজ নট জাস্টিফাইড। মানে কেউ একটা কন্টেন্ট বানাচ্ছে, আমার জাস্ট একটা কিছু বাজে বলতেই হবে বলে আমি বলে দিলাম কি, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ভেরি জাস্ট। অ্যাকচুয়ালি বিষয়টা হয়ে যায় যে মানে শুধুমাত্র বুলিং এর ক্ষেত্রে না, মানে এই যে যারা ধরো সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছে, মানে আমার কোথাও না কোথাও মনে হয় যে মানুষ আজকাল মানে ওভার জাজমেন্টাল। মানে একটা 5 মিনিট কি একটা 15 মিনিট কি একটা 30 সেকেন্ডের ভিডিও দেখে আমরা খুব ইজিলি ক্যামেরার পেছনের মানুষটাকে জাজ করে দিচ্ছি। কিন্তু কোথাও না কোথাও কি এইটুকুনি সময় দেখে একটা মানুষকে পুরোপুরি চেনা যায়? বা একটা মানুষ, যেটা আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেছি যে তাদের হয়তো বাড়িতে একটা কুকুর রয়েছে, বা হয়তো বাড়িতে একটা অন্য কোনো পেটস রয়েছে, বা হয়তো বাড়িতে কোনো বাচ্চা রয়েছে, তো মানে ওই 15 মিনিটের একটা ব্লগ দেখে মানুষ খুব সহজে কমেন্ট করে দেয় যে তুমি তোমার বাচ্চাটাকে টেক কেয়ার করছো না, তোমার বাচ্চার ব্রিঙ্গিং এর প্রবলেম আছে, বা তুমি তোমার ডগকে তুমি তোমার বাচ্চার মতন ভালোবাসো না। মানে এই ধরনের কমেন্ট আমি করতে দেখি। কিন্তু কোথাও না কোথাও কিন্তু 15 মিনিটের একটা ব্লগে আমি আমার পেটকে কিভাবে টেক কেয়ার করছি, বা তাকে আমি কতটা ভালোবাসছি, বা আমার বাচ্চাকে আমি কতটা ভালোবাসছি, সেটা বোঝানোটা কি অতটাই সহজ নাকি বোঝানোটা দরকার? কারণ এই অ্যাপ্রুভাল গুলো তো কোনো দরকার নেই। এই যে এন্টার মানে কন্টেন্ট গুলো আমরা তৈরি করি, এটা তো কোথাও না কোথাও কিছু সোশ্যাল মেসেজ থাকে, কিছুটা এন্টারটেনমেন্ট পারপাসে হয়, কিছুটা হয়তো কিছু জিনিস যেটা হয়তো আমরা জানি সেটা আমরা শেয়ার করছি, যাতে হয়তো যারা জানে না তারা কিছুটা শিখতে পারছে। তো সেখানে এতটা জাজমেন্টাল হওয়া, বা এতটা একটা মানুষের ভেতরে ঢুকে সে কি করছে বা কি করছে না, কতটা দেখাচ্ছে বা কতটা দেখাচ্ছে না, এই বিষয়গুলো তো আমার মনে হয় কোথাও না কোথাও একটু অ্যাওয়ারনেস এর দরকার আছে। তো আমি আন্টি তোমাকে এবার প্রশ্ন করবো যে এই যে ইন্টারনেট বুলিং বা এই যে হেট কমেন্ট যে আমরা বলছি, তো তুমি কতটা কি ফেস করেছো, আর তুমি কিভাবে এটার সাথে ডিল করো? আর আরেকটা পার্সপেক্টিভ অ্যাড করবো যে যখন তুমি প্রথম শুরু করেছিলে তখন তুমি কিভাবে ডিল করতে, আর সেই জায়গা থেকে আজকে এতটা যে এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করেছো সেইখানে তোমার রেসপন্সটা কিরকম হয়? দেখো, এখন আমি এটাকে পুরো একটা জোকিং ভাবে বলি যে যদি তোমরা লাইফে এন্টারটেইনমেন্ট চাও, একবার আমার রিলের কমেন্ট সেকশনে ঘুরে আসবে, ওখানে তোমরা মিক্সড ইমোশন পাবে, কবি খুশি গম সব রকমের পাবে, হাসি দুঃখ রাগ ফানি এভরিথিং। বাট অ্যাজ সিরিয়াস নোট আমি বলবো, বুলিং ইজ নেভার গুড, একদমই ভালো না। দেখো, প্রথম প্রথম আমার লাইফে কেউ আমাকে সত্যি কথা বলতে কি, কেউ আমাকে বুলি করেনি। আমার ফ্রেন্ড সার্কেল, আমার জবের জায়গায়, আমার ফ্যামিলি, কেউ আমাকে করেনি। ফার্স্ট বুলিং আমি হয়েছি যখন আমার রিল ভাইরাল গেছে। আমি ভীষণ ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আমি কি করলাম। আমি তো নর্মাল একটা খাবারের একটা ভিডিও মানে আপলোড করেছি, তো ওখানে ঢুকে আমাকে এত নোংরা নোংরা এত মাঝে মাঝে কথা বলছে কেন, খুব মনটা খারাপ হতো যে আমি এদের কি করবি, বিকজ যে গাছেন কিনা নোই আমার লাইফে জানে না, আমাকে চেনে না, পার্সোনালি মিট করেনি, কেন এইভাবে বলছে। তারপরে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হতে হতে বুঝলাম যে না, এদের কাছে নিজেকে ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ ফর ইয়োর সেলফ, এদেরকে বলতেই হবে। আর বেশিরভাগ টাইমে
ইগনোর করে দাও। হ্যাঁ, কারণ এদের লাইফে তুমি যা বলেছো, শ্রীনিক যেটা বলেছে অ্যাবসলিউটলি ট্রু বলেছে। এরা মিজারেবল নিজেদের লাইফে, আপব্রিঙ্গও একটু ম্যাটার করে, এগুলো করে। আর বেশিরভাগ এরা হচ্ছে একটা অন্য ফলস অ্যাকাউন্টের পেছন থেকে তোমার লুকিয়ে লুকিয়ে এই জিনিসগুলো করবে। আর ওখানে যদি তুমি একটু কি বলে, একটু তোমার এফেক্টেড হয়ে যাও না, ওটা তাদের খুশি লাগবে দেখে, যে না এটা আমি বুঝি না কিরকম সাইকোলজি, কেন তোমরা হচ্ছে সাইকোলজি দিয়ে পড়েছো, আমি তো পড়িনি, কিন্তু আমার এটা মনে হয় ওদের যেন একটা সাইকোলজিক্যালি খুব মজা লাগে জিনিসটা, কেন অন্যকে হার্ট করে এ করে ওদের আজব একটা খুশি পায়। তো লাইক আই থিঙ্ক এটা ওদের একটা প্রবলেম আছে। ওটা আই থিঙ্ক। এখন আমি যেটা করি, আই অলওয়েজ স্ট্যান্ড আপ ফর মাই সেলফ। আর আমি সবাইকে এটা অ্যাডভাইস করি, তুমি তোমার নিজের জন্য দাঁড়াও, দাঁড়িয়ে দেখো, ওকে একটা জবাব তুমি দিয়ে দেখো। তোমাকে দেখো উল্টো পাল্টা ও যে ভাষা তোমাকে বলছে, ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ দ্যাট, বিকজ গালাগালি দেওয়া এরকম একটা জিনিস, আই থিঙ্ক দিস ইজ লিটারেলি ল্যাক অফ ভোকাবুলারি, বেকার। আর নিজের একটা মান সম্মানও জলে যায়। তুমি মিষ্টি ভাষায় তাকে বুঝিয়ে দাও, সোজা কথা একদম। সেইটাই যে ফেস তো তোমাকে করতেই হবে, সেটা তুমি বুড়ি বলো, লাইফের অনেক কিছু হার্ডেলস আসবে, ফেস তো তোমাকে করতেই হবে। এবার তুমি ওটাকে এফেক্ট করছো ওটা দিয়ে, বা তুমি এটাকে কিভাবে ফেস করছো, এই টোটালি ডিপেন্ডস করো। আমি তখন খুব ভালো মতো হ্যান্ডেল করি, আর মজা ওনাকে বোঝাতে। আমরা ইন্টারনেট বুলিং নিয়ে কথা বলছি, ট্রোলিং নিয়ে কথা বলছি, অথচ সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা পুরো সেগমেন্ট রয়েছে ট্রোলিং এর উপর। প্রচুর ইউটিউবার্সরা এই সেগমেন্ট নিয়ে কাজ করছে, যাদের মধ্যে অনেককে আমরা চিনি, আমি কারোর নাম দিচ্ছি না, বাট অনেককে আমরা চিনি, আর যাদেরকে আমরা খুব পছন্দ করি, যাদের কন্টেন্টও আমরা খুব পছন্দ করি। কিন্তু মানে সেই ট্রোলিং গুলো কিন্তু বিভিন্ন ক্রিয়েটারদের নিয়ে করা হয়, অ্যাক্টরসদের নিয়ে করা হয়, বা পুরোনো কোনো সিনেমা সিরিয়ালস যেগুলো আমরা ছোটবেলায় দেখতাম, সেই সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে করা হয়। তো সেই ট্রোলিং আর ইন্টারনেট বুলিং দুটোর মধ্যে যে একটা থিন লাইন রয়েছে, সেটা আমরা কিভাবে বুঝবো সেটা? বা আমি তোকে যাতে মানে আরো ডিটেলে যদি আমি যেতে চাই, তো এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে সেগমেন্টটা নিয়ে কাজ করছে, তো সেইটা আমরা কিভাবে বুঝবো যে কোথায় থামতে হবে, বা কোন লাইনটা পেরিয়ে গেলে যে সামনের মানুষটা জাস্ট সেটাকে মজা আর নিচ্ছে না, সেটা সে হার্ট হচ্ছে, বা সেই জিনিসটাতে তার খারাপ লাগছে। তো এই যে থিন লাইনটা রয়েছে ট্রোলিং আর একদম প্রপার বুলিং বা হেট, এই দুটোর মধ্যে, তো সেটা আমরা কিভাবে বুঝবো সেটা একটু কি বল। So, Tanya, firstly, I would want to applaud and thank you for bringing up such a beautiful topic of discussion. এবং মানে আমার খুব একটা দেখা নেই যে এই বিষয়ক এক্সক্লুসিভ এই বিষয়টা নিয়ে কেউ কথা সেভাবে বলেছে। আমি লিটল অফেন্স আমার দেখা নেই, মেবি আই এম নট সার্ফিং দ্য ইন্টারনেট আ লট দিস ডেজ। তবে আমি তোকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটার্স অলসো, তুই নাম নিতে চাইছিস না যখন, আমিও বিরত থাকবো নাম নেওয়ার থেকে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই কন্টেন্ট ক্রিয়েটাররা যাদেরকে নিয়ে ভিডিও করছে, তাদের সঙ্গে নিজেকে রিপ্রেজেন্ট করে ফেলাটা, তাদের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করে ফেলাটা is something that we must refrain ourselves from. I'll get a bit clearer on this. একজন নন বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার আছে, ঠিক আছে, এবং ইলুমিনাটির সঙ্গে তার নামের একটা মিল আছে, জাস্ট ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ভিউয়ার্স। সে একবার কলকাতার কোনো একজন হোমোসেক্সুয়াল এপিটমির ক্যারেক্টার নিয়ে একটা ট্রোলিং ভিডিও বানিয়েছিল, ঠিক আছে, একটা রোস্ট বানিয়েছিল। তো এইখানে অনেকেরই কিন্তু আপত্তির একটা জায়গা তৈরি হয়ে যায় যে কেন এই ভিডিওটা বানানো হবে, তাহলে তো হি ইজ বিং ভেরি ডিসরেসপেক্টফুল টু দ্য হোমোসেক্সুয়াল community, to the gay community. So since I'm working with people from the community, আমার মনে হয় যে this is a perfect example for me to come up with. এই যে পার্সোনালিটি যাকে ট্রোল করা হয়েছিল, যাকে নিয়ে রোস্ট করা হয়েছিল, আমরা তাকে অনেক জায়গায় এমন এমন অবস্থায় দেখেছি কন্টেন্টে, তার নিজস্ব কন্টেন্টে, যেটা আমাদেরও মনে হয় না যে খুব একটা করা যায় বলে। let's say, I do not know if this will create controversy, but হাইওয়েতে একটা মহিলা, আমার বাড়িতে প্রচুর মহিলা আছে তানিয়া, আমার মনে হয় না তাদের একজনও হাইওয়েতে একটা নাইটি পরে দাঁড়ায়, ঠিক আছে। তো আমার মনে হয় যে এই জায়গাতে নিজের সঙ্গে তার তফাৎটা বোঝাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট বিকজ আমিও কমিউনিটি, তাহলে ওকে বলছে আমাকেও বলছে, না না, আমাকে অ্যাসেস করতে হবে আমিও কি হাইওয়েতে গিয়ে নাইটি পরে কখনো দাঁড়িয়েছিলাম।
যদি সেখানে দেখি যে না আমার নিজেরই তো আপত্তি, আমার নিজেরই তো গা ঘিনঘিন করলো, তাহলে সেখানে দাঁড়িয়ে তার ট্রোলিং বা তার রোস্টিং কে আমি কিন্তু মানে খারাপ চোখে দেখতে পারি না। তো ওই যার সঙ্গে যার ট্রোল করা হচ্ছে তাকে ঘিরে নিজেকে অ্যাসোসিয়েট করে মানে ওই মুখ গোমড়া করে নেওয়াটা আমার মনে হয় মাস্ট বি চেঞ্জ। ট্রোলার্সরাও তারা বলতে থাকে তাদের কন্টেন্টে যে এটা ইটস আ ভিডিও ফর ফান, তো প্লিজ মানে টেক ইট ইন দ্যাট ওয়ে। সেটাও যে আমরা চোখ বন্ধ করে মেনে নেবো এমনটাও নয়, বিকজ মানে উই আর লিভিং ইন আ সোসাইটি যেখানে এখনো আমরা আমাদের বাচ্চাদের এই গানটা, এই বডিতে এই বাটার বাটার চলে যত মাখন মাখন এসব শুনে আমরা বড় হতে দিচ্ছি। ঠিক আছে, মানে করিনা কাপুর খুব সুন্দর করে এসে মেথড তন্দুরি মুরগি হু ইয়ার বলে গান গেয়ে চলে গেছেন। তো আমার মনে হয় দিস ইজ টাইম ফর আস যে আমরা একটু উই টেক আ স্টেপ ব্যাক, উই রিফ্লেক্ট যে হোয়াট আর দ্য থিংস দ্যাট কন্ট্রাডিক্টস আওয়ার ওন প্রিন্সিপল, our own values. এবং I think তারপর getting into an assertion is more wise, I would say. কারণ ওই জাস্ট একটা সোসাইটিতে হচ্ছে আমি ইনফ্লুয়েন্সড হয়ে গেলাম এবং আমিও রেড়ে করে উঠলাম, I think that is something we must refrain from doing. আচ্ছা আন্টি, এই বিষয়টাতে আমি তোমার কাছেও আসবো যে তোমার এই বিষয়ে কি পার্সপেক্টিভ, বা তুমি যদি কিছু অ্যাড করতে চাও। দেখো, ট্রোলিং আর বুলিং এর সত্যি কথা বলতে কি ডিফারেন্সটা আমি খুব একটা বুঝি না, কিন্তু আমি একটা জিনিস মানি যে দেখো ইয়ার্কি দু রকমের হয়। একটা ইয়ার্কি তুমি করো যেটা হাসি লাগে সেটা ভালো, কিন্তু এরকম ইয়ার্কি করাটা ভালো না যেটা মানুষকে হার্ট করবে বা দুঃখ করবে। অনেকজন এটাকে না এই ভাবে হিউমারটাকে ভাবে যে কাউকে কিছু হার্ট করে একটা হিউমার কিছু বলে দিলাম, কিন্তু তারা ভাবছে এটা হিউমারকে মজা পাবে ইয়ার, কিন্তু যে অন্য মানুষটা যে খারাপ লেগেছে জিনিসটা, এই এরকম ইয়ার্কিটা আই থিঙ্ক ইটস নট গুড। যে আমার যেটা মানে পার্সোনালি আমি যেটা ফিল করলাম সেটাই আমি বললাম। একদম 100% এগ্রি করলাম তোমার সাথে। আচ্ছা, এবার তুমি একটু আগে মেনশন করলে আর আমরা তোমার ভিডিওসেও দেখেছি যে তুমি খ্রিস্টান রিলিজিয়ন আর আঙ্কেল হিন্দু, তো ইন্টার রিলিজিয়ন ম্যারেজ। তো এই বিষয়টা নিয়ে আশা করছি মানে যেটা হয় আমাদের সোসাইটিতে আমরা যেটা দেখেছি যে বুলিং ফেস করতে হয়, অনেক রকম নেগেটিভিটি ফেস করতে হয়, তো এখনো হয়তো অনেকে অনেক রকম কোয়েশ্চেন ছুড়ে দেয়, তাদের জন্য তোমার কি মেসেজ আছে? দেখো, আমি আমার রিলেও দেখিয়েছি যে আমি একজন খ্রিস্টান, বর্ন খ্রিস্টান। ঠিক আছে, আমার হাজবেন্ড হচ্ছে হিন্দু ব্রাহ্মণ। ইভেন কি এরকম ও যখন ও বাড়িতে আসে ওর একটা রুটিন আছে যে সকালবেলা উঠে চান করে ফার্স্ট ও পুজো করবে, তারপরে ব্রেকফাস্ট খাবে। আর আমার একটা রুটিন আছে যে বিকেল বেলা আমি প্রে করব, প্রে করে যেমনি সন্ধে বাতি দেয় সেরকম করি। তো আমার রিলে কিন্তু যখনই আমরা পোস্ট করি যে দুজনে একটা ফেস্টিভ্যাল, যে করে যে লাস্ট রিলে করেছিলাম একটা গুড ফ্রাইডে নিয়ে করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে আমার যে প্রেয়ার যে অল্টারের জায়গাটা যে পুজোর জায়গায় আছে সেখানে জিজাস ক্রাইস্টেরও ফটো আছে, আবার শিব পার্বতীরও আছে। ওইটা নিয়ে লোকে অনেক বুলি করেছে, অনেক কোয়েশ্চেন করেছে আমাকে যে কেন দুজনের সঙ্গে সঙ্গে কেন আছে, কেন থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে কেন থাকবে না, তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড আমার রিলিজিয়নকে এত রেসপেক্ট করে, আমি ওনার রিলিজিয়নকে রেসপেক্ট করি। আমরা দুজনে একসঙ্গে চার্চে যাই, মন্দিরে যাই, ফেস্টিভ্যালস একসঙ্গে দুজনে সেলিব্রেট করি। আমাদের মধ্যে যখন কোনো প্রবলেম নেই তাহলে লোকের এত প্রবলেম হচ্ছে কেন? আফটার অল সি উই আর সেকুলার কান্ট্রি, আমরা একটা সেকুলার কান্ট্রিতে আছি, তো অপর অপরকে রেসপেক্ট তো করতেই হবে রিলিজিয়ন। তারপরে তো অনেক উল্টো পাল্টা কথা লেখে, যে একটা কথা আমি যেখানে লিখেছিলাম আমরা খ্রিস্টানরা নর্মালি বলি যিশু বাবা, তো ওখানে লিখেছে যে যিশুকে কেন বাবা বলছো, কেন বাবা বলবো না? যখন আমি যিশুকেও বাবা বলতে ভালোবাসি, মা দুর্গাকেও মা দুর্গা বলি, তারপরে হচ্ছে মহাদেবকেও আমি বলি বলে বাবা, কেন বলবো না? তো এতে তো আই থিঙ্ক লোকের কোনো উল্টো পাল্টা করার পর মানে কোনো এই প্রশ্নই ওঠে না। তারপর আমার অনেকজন বলে যে তুমি যদি ক্রিশ্চিয়ানিটি যদি ফলো করতে চাইতে তাহলে তুমি একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছো কেন? আরে একটা হিন্দু ছেলেকে আমি ভালোবেসেছি, ভালোবেসে ওকে আমি পুরো বিক্রি করে আমি একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করবো? কোনো লজিক নেই কথাবার্তা। কিন্তু এরকম আমাকে ফেসটা করতে হয়, কিন্তু যারা বোঝার তারা বোঝে, আর যারা না বোঝার তাদের হাজার বোঝালেও কিন্তু বোঝাতে পারবে। এটাই জানি মনে করি। আমারও মনে হয় যে দিনের শেষে কোথাও না কোথাও ব্যাপারটা কিন্তু রেসপেক্টে গিয়ে আটকে যায়। আমরা যদি সামনের মানুষটাকে বা তার চয়েস গুলোকে রেসপেক্ট করছি, তো তাহলে সেই মানুষটাকে জাজ করার বা তাকে ফোর্স করার তো কোনো প্রয়োজন নেই। দিনের শেষে প্রত্যেকে নিজেদের চয়েস ওয়াইজ বাঁচার একটা অধিকার রয়েছে। তো
সেই জায়গাটাকে আমার মনে হয় যে সবারই রেসপেক্ট করা উচিত। জাস্ট বিকজ আমার লাইফটাকে আমি সোশ্যাল মিডিয়ায় রাখছি বা শেয়ার করছি মানে সামনের মানুষটা যা ইচ্ছা তাই কমেন্ট করে দিতে পারে বা তার পার্সপেক্টিভ থেকে আমার চয়েসটাকে জাজ করে ফেলতে পারে। এইটা আমার মনে হয় কোথাও না কোথাও একটা বাউন্ডারি ড্র করা উচিত এই বিষয়টা। এই প্রসঙ্গটাকে টেনে সেদিন তোর কাছে আমার একটা প্রশ্ন আছে। আমরা সোসাইটিতে কাজ করতে গিয়ে অনেক জায়গাতেই দেখি যে এই যে প্রেম, এই প্রেমের বিষয়টার মধ্যেও কিন্তু কোথাও না কোথাও কাস্ট বা রিলিজিয়ান ভীষণভাবে ঢুকে যায়। যখনই হয়তো কেউ ডেটে যাচ্ছে বা কাউকে একটা ভালো লাগছে তার সাথে একটু এগোবো ভাবছি, তো তখন কোথাও না কোথাও মানুষ কিন্তু দেখে যে আচ্ছা ও কি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে বা ওর কাস্টটা ঠিক কি বা ওর রিলিজিয়ানটা ঠিক কি, সেটাকে আমার সাথে ম্যাচ করছে তাহলে এগোবো। বা হয়তো কোথাও না কোথাও মনে হচ্ছে যে এগোতে চাইছি কিন্তু ওই বাউন্ডারি গুলোর জন্য একটু হয়তো পিছিয়ে আসছি বা হয়তো একটা কনফিউশন থেকে যাচ্ছে কি এগোবো কি এগোবো না। তো এই বিষয়টা নিয়ে তোর কিছু পার্সপেক্টিভ বা তুই কি অ্যাড করতে চাস? তো তানিয়া, আমার মনে হয় যে এই পুরো অ্যাসপেক্টটা, এই ডোমেইনটা অ্যাকচুয়ালি নাথিং বাট সোসাইটাল কনস্ট্রাক্ট। জানিস তো, মানে আমরা প্রতিটা জিনিসের না কোথাও না কোথাও আমাদের কাছে একটা মানে ওই এস্টিমেটেড এবং একটা অ্যাজিউমড একটা ডেস্টিনেশন আছে। যে প্রেম করছে মানে আমাদের লোকেরা জিজ্ঞেস করে বা ইন জেনারেল যে প্রেম করছিস বিয়েটা কবে করবি, অ্যাজ ইফ বিয়েটা গন্তব্য কেমন। এবং হয়তো তোর ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা এরকম অনেক আনরিকুয়েটেড লাভের গল্প শুনেছি যেখানে প্রেম পূর্ণতা পায়নি। কেন? কারণ ওর তো কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে। বিয়ে হতে পারলো না বলে প্রেম অসম্পূর্ণ থেকে গেল। আমি এই জিনিসটাই বিশ্বাস করি না, বিকজ আই থিঙ্ক দ্যাট আমি কাউকে ভালোবাসছি এটা আমার কাছে খুব গোটা একটা জিনিস। আই লাভ ইউ, এতে আমার আর কোনো রকম বাহ্যিক প্রভাব বা আমাকে তোর পার্টিসিপেশন আমার মানে হ্যাপিলি হয়তো বোনাস, বাট আমি কাউকে ভালোবাসছি এতে কিন্তু এটা নিজেই খুব পরিপূর্ণ একটা জিনিস। তো আমার কাছে এই ডেস্টিনেশনটা এক্সিস্ট করে না। আর এই যে বললি তুই, যেটা আন্টিও বললেন যে একটু আগে, যে পিপল কোয়েশ্চেন যে ইফ ইউ হ্যাড টু প্রিচ ক্রিশ্চিয়ানিটি তাহলে why have you gotten married? তো আমার মনে হয় এখানে আবার একটু স্টেপ ব্যাক করে বুঝতে হবে যে লাভ does not see religion, does not see caste, does not see your economic background, and does not see your gender. এবং সেটা আমি আজকে 2025-এ না, মানে যবে থেকে হয়তো ম্যানকাইন্ড চলছে বা হিউম্যান কাইন্ড চলছে, আমরা অনবরত এর মানে এই অনুরণন দেখতে পেয়েছি, যেখানে কালে এবং ক্রমে এরকম বিরোধী প্রেম আমরা দেখতে পেয়েছি, যেখানে হয়তো খুব একটা সামাজিক ওই তকমা ভিত্তিক প্রেম তারা পায়নি, কিন্তু তারা নিজেদের মতো করে প্রেম করেছে, সগৌরবে করেছে, বুক ফুলিয়ে করেছে, এবং একটা সময় হয়তো চলে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমার তরফ থেকে অনেক শুভকামনা। যাদের প্রেম সমাজ পূর্ণতা দেয় তারা তাদের মতো করে প্রেম যাপন করে, আমার তরফ থেকে তো অনেক শুভকামনা। এবং আমাদের সবার জন্য আমার মনে হয় যে আরো বেশি পাওয়ার আনবেশে। সো হ্যাঁ, দ্যাটস অল। তুই খুব ভালো করে বলি বিষয়টা বুঝিয়ে। আর আশা করছি মানে এই বিষয়টাতে আমাদের দর্শকদের জন্য একটা অন্য একটা পার্সপেক্টিভ খুলে দিল বা হয়তো আমাদের মধ্যেও অনেক পার্সপেক্টিভ এইখান থেকে খুলে গেল। তো এই বিষয়ে আমি তোমাকে জিজ্ঞেস করবো আন্টি যে এই যে এত জাজমেন্ট বা এত কিছু তুমি ফেস করেছো বা হয়তো কনস্ট্যান্টলি করো, তো সেই ক্ষেত্রে কি কোনো মানে কখনো মনে হয়েছে যে না থাক বা গিভ আপ করে দেওয়া যে বিষয়টা, সেটা কি কখনো মনে হয়েছে? সত্যি কথা একদম না। কারণ মন প্রাণ দিয়ে মানুষটাকে ভালোবেসেছি, লোকে তো বলবে এত তাড়াতাড়ি গিভ আপ করলে হবে। আর এই একটা আমাদের দুজনের মধ্যে এই একটা প্যাশন আছে দুজন দুজনের প্রতি, না একটা মানে অসম্ভব ভালোবাসা, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্যাক্রিফাইসেস তো অনেক করতে হয়েছে আমাদের। নাহলে 30 বছর দুটো কি করে বিয়ে, কোনোদিন না, মনের মধ্যে একদমই আসবে। যাকে প্রেম করেছি তার সঙ্গে সারা জীবন একদম কাটাবো, যতক্ষণ না পুরো একদম কালো থেকে একদম পাতা চুপ হয়ে যাচ্ছে। তো আন্টি, আপনি একটু আগে বললেন একটা কথা যে মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইউ ফেল্ট লাইক গিভিং আপ, বাট তারপরে উই নো দ্যাট ইউ হ্যাভ বিন ভেরি রেজিলিয়েন্ট, আই উড সে। এবং আমার মনে হয় আপনার মতো যারা অনবরত কাজ করে যাচ্ছে, যারা একটা সময় পরে দে আন্ডারস্ট্যান্ড যে না, আই ডোন্ট কেয়ার, আমাকে আর বদার করছে না, তো এই শিল্ডটা আসতে হয়তো অনেকগুলো ঘা খেতে হয়, রাইট?
তো আমার আপনার কাছে যেটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা একটু আমি বলবো অন্যরকম, মানে হয়তো এই পড়াশোনার কোনো প্রশ্ন আমি তেমন ভাবে দেখি না। সেটা হচ্ছে, আপনি বললেন এখন আমিও রোস্ট করা শিখে গেছি, রাইট? তো এই যে অন ক্যামেরা যখন আপনি কাজ করছেন, এবং ভাবুন আপনি লাইভে এসছেন, এবং কেউ একজন এসে অ্যাবিউজ করলো বা কিছু একটা কটূক্তি করলো, আপনি তাকে একটা বক করলেন, ওই ক্যামেরাটা অফ হয়ে গেল যখন, যখন আপনি আপনি নিজের স্বাধীন চেতায় সোফায় বসে আছেন, আপনি মার্গারেট বিশ্বাস, আপনি আর কিচ্ছু নন। হুম। সেই খারাপ লাগাটা নিশ্চয়ই মানে মানুষ হিসাবে সবার থাকে। আপনি সেই খারাপ লাগাটার সঙ্গে কি করে মোকাবিলা করেন, এবং যখন সেখান থেকেও বেরান কিভাবে বেরোন, যদি সেটা একটু আমাদের কন্টেন্ট ক্রিয়েটার্সদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনি। শ্রীনিক, অ্যাকচুয়ালি কি বলতো, আমরা হিউম্যান বিং, ঠিক আছে? আমাদের কেউ একটু বাজে কথা বলে মনটা একটু খারাপ লাগবে। হ্যাঁ, তো ক্যামেরাটা অফ করে একটু বসে চিন্তা করি। তারপরে কি বলতো, আমি না এই নেগেটিভিটি থেকে না একটু পজিটিভ জিনিসটা বার করি। ইন দ্য সেন্স, আমি চিন্তা করি যে আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আমি ওদেরকে ডিসকাস করি, যেন আজকে এরকম ভাবে আমাকে লিখেছে। ওরা বলে এইসব চিন্তা করবে, তুমি তোমার কাজ, তুমি যেটা পছন্দ করো সেটা করে যাও, উল্টো পাল্টা জিনিসটাকে তুমি বাদ দিয়ে দাও। ওদেরকে বলো যে থ্যাংক ইউ পোলাইট, বিকজ আর অবভিয়াসলি আমার অনেক ফলোয়ার্স আছে যারা আমাকে ভীষণ এনকারেজ করে, ভীষণ ভালোবাসে। আমি হোয়াট আই বিলিভ, আমি যেটা শিখেছি সেটা হচ্ছে হোয়াট ডাজেন্ট ব্রেকস ইউ মেক্স ইউ স্ট্রং। তো আই থিঙ্ক না, এই যে নেগেটিভিটি থেকে যে তুমি এটাকে ফেস করে যে দাঁড়িয়ে যাচ্ছ, এটা একটা কিন্তু একদিকে ওদেরকে আমি থ্যাংক ইউ বলবো এই জন্য। ওরা যত রোস্ট না করলে, যত উল্টো পাল্টা বিলি না করলে না, আমি আজ এতটা স্ট্রং হতে পারতাম না। এই জন্য আমি বলছি যে ওই নেগেটিভিটি থেকে না আমি একটু পজিটিভ জিনিসটা নিয়ে নিই, আর নিয়েও নিচ্ছি আজকাল। আগে যেমনি পুরো মনটা খারাপ হয়ে যেত, বসে বসে মাথায় হাত দিয়ে বলতে হবে এটা কেন বললো, 10 বার চিন্তা করছি এটা কি হলো। না, এখন আমি ওইটা করি না, এখন আমি মনে করি যে আমি আরো করবো। ডিটারমিনেশন আরো বেড়ে গেছে, কারণ লোক বলতে তুমি আর ভিডিও করবে না, একদম ভিডিও করবে না। এখন ডিটারমিনেশনটা বেড়ে গেছে, আমি আরো করবো, আমি আরো কন্টেন্ট ক্রিয়েট করবো, আমি আরো বিভিন্ন মানে জনরাতে আমি বানাবো, আমি ডেলি ভ্লগস বানাবো, আমি কুকিং করবো, আমি দেখাবো। আমাকে যদি রোকার তোমাদের থাকে, আমাকে রুকে রাখাও, কারণ আমি তো রোববার মতন থাকবো না। এইটাই যা। তো আন্টি, মোর পাওয়ার টু ইউ, এবং আই এম রিয়েলি সরি যে ইনিশিয়ালি হয়তো আপনাকে এই ব্যাপারটা থেকে ইউ হ্যাভ টু গো অল নো, বাট আপনি যেরকম ভাবে ভ্যালিডেট করলেন দ্যাট ইউ অলওয়েজ হ্যাড ইউর ফ্যামিলি সাপোর্ট, আপনার ফলোয়ার্সরা ছিল। তো মানে আমি সেটাকে আরেকবার রিঅ্যাফার্ম করছি যে আমরা অলওয়েজ থাকবো আপনার সাথে, যেভাবে আমরা আজকে আছি। এবং উই উইশ যে আমরা যেন আপনার কন্টেন্ট বারংবার লাইফে দেখতে পাই। তো উইথ দ্যাট, দ্যাট ইজ অলসো মাই সাইড। আমি এবার চাইবো যে তানিয়া মানে কিছু একটা বলে, মানে আন্টির থেকে যদি একটা কোনো মেসেজ আমরা সবাই একটা পেতে পারি, মানে অ্যাজ আ হোল, যে হাউ টু বি দেয়ার, মানে হাউ টু স্ট্যান্ড আউট, যদি সেটা একটু তুই ইলুমিনেট করিস। তো এই যে তোমার হার না মানার যে মানসিকতা, এই যে বারবার বাধা পেয়েও বা বারবার নেগেটিভিটি ফেস করে, তুমি একটা খুব সুন্দর কথা বললে যে নেগেটিভিটির থেকে পজিটিভিটি আমি খুঁজে নিয়েছি। তো এটা আমার মনে হয় যে যদি কেউ কন্টেন্ট ক্রিয়েশন প্রফেশনে থাকুক বা না থাকুক, আমরা নর্মালিও যে আমরা ডেইলি লাইফে রয়েছি, আমরা হয়তো প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু নেগেটিভিটি ফেস করি, কিছু চ্যালেঞ্জেস ফেস করি। তো কোথাও না কোথাও সেই প্রত্যেকটা সিচুয়েশন থেকে কিছু না কিছু কিন্তু শেখার থাকে। আইদার আমরা এটা শিখতে পারি যে আমরা কি নেক্সট স্টেপে কি করতে পারি, আর কি করবো না সেটাও কিন্তু আমরা শিখি। তো এই যে প্রত্যেকটা সিচুয়েশন থেকে, সেটা নেগেটিভ হোক কি পজিটিভ, সেখান থেকে পজিটিভিটিটাকে কি তুলে নেওয়া আর বাকিটাকে কেটে বাদ দিয়ে দেওয়া, এটা যদি আমরা প্রত্যেকে শিখে নিতে পারি, তাহলে হয়তো আমাদের প্রত্যেকেরই চলার পথটা অনেকটা সহজ হয়ে যাবে। একটা খুব সুন্দর মেসেজ তুমি দিলে, যেটা হয়তো আমাদের দর্শকদের অনেকের মানে এগিয়ে চলার একটা ইন্সপিরেশন হবে। আমি লাস্ট একটা কোয়েশ্চেন তোমায় করবো যে আপকামিং যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, বা যারা হয়তো এখন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা চেষ্টা করছে নিজেদের ক্যারিয়ারটা তৈরি করার, তো তাদের জন্য তোমার যদি কিছু মেসেজ থাকে, তারা কিভাবে এই যে ফিল্ডটা রয়েছে এই ফিল্ডে তারা কিভাবে থাকবে, বা কিভাবে তারা গ্রো করবে, বা এই যে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস যেগুলো আসে বা নেগেটিভিটি যেগুলো আসে, সেগুলোকে তারা কিভাবে ডিল করবে, কিভাবে এগিয়ে যাবে, এটা একটা ছোট্ট মেসেজ নিয়ে তাদের please। আর তানিয়া, আমি একটাই কথা বলবো, যে লোকে উল্টো পাল্টা কথা বলবে কিন্তু গিভ আপ করবে না, একদম গিভ আপ করবে না। ভাববে যে এটা ফোকাস করে যে যারা তোমাকে পজিটিভ কমেন্ট করছে,
বি থ্যাঙ্কফুল টু দেম, কেন তারা এফর্ট নিয়ে তোমার জন্য ভালো কথা লিখছে। বি থ্যাঙ্কফুল টু দেম অ্যান্ড বি থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড জাস্ট ডু ইয়োর জব। আর চেষ্টা করবে যে এই যে নেগেটিভ কমেন্ট যারা করছে না তাদের থেকে পজিটিভ কিছু নিতে। তারাও কিন্তু আমাদের শেখাচ্ছে, তারা কিন্তু আমাদের স্ট্রং হতে শেখাচ্ছে। ওই জন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে একদম গিভ আপ করবে না, করো। তোমাদের ইনিশিয়াল স্টেজ কিন্তু অনেক ডিফিকাল্ট হবে, আমার যেমনি হয়েছিল, এখনো হচ্ছে, কিন্তু কি গিভ আপ করলে চলবে না। পুরো দাঁড়িয়ে যাও আর একদম পজিটিভিটি ওর মধ্যে থেকে দেওয়ার, এটাই আমি বলবো। তো আজকে আমরা আমাদের পডকাস্টের এই এপিসোডটাকে এখানে শেষ করবো, আমরা শেষের দিকে এগিয়ে গেছি। তো লাস্টে আমি একটাই কথা বলবো, তোমাকে অনেক থ্যাংক ইউ যে আমাদেরকে এরকম আমি সময় দেওয়ার জন্য আর এত সুন্দর মেসেজ আমাদেরকে প্লাস আমাদের দর্শক বন্ধুদের শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর আশা করছি ভবিষ্যতেও আবার আড্ডা দেওয়া যাবে। শ্রেণী, থ্যাংক ইউ ফর কামিং। অনেক কিছু আমরা কথা বললাম, অনেক পার্সপেক্টিভ থেকে অনেক কিছু আলোচনা করলাম। শ্রেণীকের ব্যাপারে আরেকটা জিনিস বলে রাখি যে আমার আর শ্রেণীকের কিন্তু অনেক কোলাবোরেশন তোমরা এখানে দেখতে পাবে। ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু কাজ রয়েছে যেটা আমরা নিয়ে আসবো তোমাদের সামনে। এই বিষয়ে তুই কি একটু বলবি? আম, আমার মনে হয় যে আমি প্রথম দিকেই বলেছিলাম যে এবারের এই রিকনসিলিয়েশনটা হ্যাজ টু বি সামথিং ভেরি মিনিংফুল। আর আই এম লুকিং ফরওয়ার্ড, মানে আমি এটা যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে যেটা মার্গারেট আন্টিও বললেন যে কন্টেন্ট ক্রিয়েশনটার দিকে মন দেওয়া এবং মানে ইনিশিয়ালি হয়তো স্ট্রাগল আসে এবং টু বি ভেরি কনসিস্টেন্ট. So the purpose, Mani, the purpose of this entire video and Mani, she being here is to make people understand that giving up is never an option in life. Or Mani, especially when we see inspirations like her, Mani, এই এত দিক থেকে adversities আর কি, trolled হওয়া, bullied হওয়া, এটাতে প্রবলেম, সেটাতে প্রবলেম, ইন্টার রিলিজিয়নে সেটাতেও প্রবলেম, মানে তার বাড়িতে সে ঠাকুর রাখছে সেটা নিয়েও লোকেদের অসুবিধা। তো এই সব কিছুর ঊর্ধ্বে গিয়েও যখন মানুষরা এই হাসিটা নিয়ে বসতে পারে, সামনে আসতে পারে, তো আমার মনে হয় এটা আমাদের নাড়িয়ে দিয়ে যায় যে অ্যাডভার্সিটির মাঝে হয়তো যেটা আন্টি বললেন যে নেগেটিভ থেকে পজিটিভটা এক্সট্রাক্ট করাটা, দ্যাট ইজ এন আর্ট। এবং মানে আই বিলিভ তানিয়া যে ফিউচারেও অ্যাজ উই কন্টিনিউ উইথ দ্য গুড ওয়ার্ক, মানে ইফ এট অল উই ক্যান চেঞ্জ এ সিঙ্গল লাইফ, মানে উইথ পিপল লাইক ইউ, পার্সোনালিটিস লাইক ইউ. So yeah, I think I'm really waiting. I'm really excited to collaborate with you further. তো আজকে আমরা এই পার্টিকুলার এপিসোডটা এখানে এন্ড করছি। আমি আন্টির ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, শ্রেণীকেরও দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে ফলো করো। আর তোমরা যারা আন্টিকে চেনো তারা একটু কমেন্ট সেকশনে জানিও, অনেক ভালোবাসা দিও আন্টিকে, আরো এইভাবে সাপোর্ট করতে থেকো। তো আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো এপিসোড নিয়ে, হয়তো অন্য কোনো গেস্টকে নিয়ে। আজকে এখানে এন্ড করি। একদম।